8টা তো বেজে গেছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ইসলাম চ্যানেল বাংলার সাপ্তাহিক নিয়মিত প্রোগ্রাম উইকলি মুসলিম ওয়ার্ল্ড রিভিউ আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। ওকে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, এটির নাম বিজয়ের কথা। আমরা একটি বিশেষ অনুষ্ঠানে, একটি বিশেষ দিনে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের সামনে একটি বিশেষ দিন হিসেবে এটি আখ্যায়িত। আজ থেকে প্রায় 52 বছর আগে, 53 বছর আগে আমরা যে 16ই ডিসেম্বর 1971 এই বিষয়টাকে সামনে নিয়ে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আশা করি ভালো আছেন। নিয়মিত অনুষ্ঠানে আমাদের আজকের দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, যারা সব ঘটনাবলীকে আপনাদের সামনে বিশ্লেষণ করবেন। আমার ডাইনে আছেন আপনাদের পরিচিত মুখ, বিভিন্ন সময় তাকে অনুষ্ঠানে দেখে থাকেন, জুবায়ের বাবু। ঠিকমতো বলছি তো নাম? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কামিং। অ্যান্ড আমার বাম পাশে রয়েছেন, আপনারা তাকেও এই অনুষ্ঠানে বিভিন্ন সময় দেখেছেন, খালিদ ইয়াহিয়া, যিনি একজন আইনজীবী এবং শিক্ষক অ্যাজ ওয়েল। তো আমরা আজকে ভূমিকাতেই আমরা বলেছি এবং বলতে চাই যে বিজয় দিবস আমরা 1971 সালের প্রথম 16ই ডিসেম্বর থেকে শুরু করে আমরা যে বিজয় দিবস উদযাপন করেছি, সেই বিজয় দিবসের একটি ইতিহাস রয়েছে। আমরা যদি খুবই সংক্ষেপে দেখি তাহলে আমরা জানতে পারি যে আমাদের এই প্রাচীন বাংলা থেকে শুরু করে আমরা এই বাংলায় এক সময় পালা ডিনেস্টির নাম শুনেছি, সেনা ডিনেস্টির নাম শুনেছি। এরপরে 500 বছরের অধিক মুসলিম শাসন আমল, যেটা অনেকেই আমরা বিশেষ গুরুত্ব দিয়ে বলে থাকি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সেই 1201 সালে অথবা আমাদের 1203 সাল থেকে মুসলিম শাসন আমল, এর মধ্যেই আমরা এক পর্যায়ে ব্রিটিশদের সেই কলোনি, ব্রিটিশ ইংরেজ আমল যেটাকে আমরা বলি, এবং এই সবটা মিলিয়ে আমরা 1971 যে পেয়েছিলাম। অনেকেই বলে থাকে যে শামসুদ্দিন ইলিয়াস শাহ একসময় এই বাংলাকে স্বাধীন বাংলা হিসেবে ঘোষণা করেছিলেন, কিন্তু আমাদের আসলে যদি বলি 1000 বছরের অর্জন এই স্বাধীন বাংলা, যেটি হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর। তো আমরা ফিরে আসবো যে 1971 সালের 16ই ডিসেম্বর যে আমরা গত বিভিন্ন 16ই ডিসেম্বর উদযাপন করেছি, গত 5ই আগস্ট, যেটাকে আমরা জুলাই অগাস্ট ছাত্র গণ অভ্যুত্থান বলে থাকি, তারপরের প্রথম বিজয় দিবস এটি। তো আমার প্রথম প্রশ্ন জুবায়ের ভাইয়ের কাছে, যে এই বিজয় দিবস যেটা আমরা বলতেছি, যে এই বিজয় দিবসটা একটু ডিফারেন্টলি আমাদের সামনে আসছে। আমরা এতদিন বিজয় দিবস উদযাপন করেছি, অবশ্যই আমরা জানি আমাদের যে সমস্ত রাষ্ট্রীয় প্রোগ্রাম, জনগণের যে সমস্ত প্রোগ্রাম, কিন্তু এইবার এই বিজয় দিবসটার ভিন্নতাটা কি? ভিন্নতা তো আপনি নিজে জানেন যে বিজয়, আমাদের যে বিজয়, কাঙ্ক্ষিত বিজয় 1971 সালের, এবং একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের দেশটি স্বাধীন হয়েছে, এবং এই স্বাধীনতার কতগুলো আমাদের লক্ষ্য ছিল। এই স্বাধীনতার পেছনে আমাদের ত্যাগ, আমাদের শহীদের রক্ত, আমাদের আপনার অনেক মা বোনদের ইজ্জত, সমস্ত কিছুর বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতাটাকে অর্জন করেছি। এই অর্জনের পেছনে আমাদের একটি লক্ষ্য ছিল, সেটি হচ্ছে যে একটি শান্তিপূর্ণ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এবং এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার এই আইডিয়াটা কেন আসলো আমাদের? কারণ আমরা কিন্তু 47 থেকে 71 পর্যন্ত কিন্তু পাকিস্তানের যে আমাদের উপরে যে বিভিন্ন ধরনের বৈষম্য আমরা দেখেছি, সেটা অর্থনৈতিক বৈষম্য বলেন, সেটা সামাজিক বৈষম্য বলেন, সমস্ত বৈষম্য, এবং তারা আমাদের উপর যে জেল জুলুম, যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের প্রতিবাদেই কিন্তু আমাদের তখন মাথায় আসতে বাধ্য হয়েছে যে না, আমাদের দেশটা স্বাধীন হওয়া দরকার।
আমরা আমাদেরকে পরিচালনা করব। আপনি যে আমলগুলো বলেছেন, একটি জিনিস উল্লেখ্য যে আপনি সেন পালদের রাজত্বের কথা বলেছেন, সেনদের রাজত্বের কথা বলেছেন, মুঘল বলেছেন, ইংরেজ বলেছেন, পাকিস্তান বলেছেন। এইগুলোর ভিতরে কিন্তু একটি জিনিস খুব সুস্পষ্টভাবে যদি আপনি খেয়াল করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে গত কয়েক হাজার বছরে কিন্তু আমরা আমাদেরকে শাসন করিনি, কোথাও নেই। একমাত্র 1971 এই 16 ডিসেম্বর হচ্ছে আমাদের একমাত্র সুযোগ ছিল নিজেদেরকে আমাদেরকে শাসন করার ক্ষমতা, যার কারণে আমরা বলি যে হাজার বছরের মধ্যে আমরা এটা অর্জন করেছি। তো এই যে বিষয়টা, কিন্তু এইটার পেছনে কিন্তু আমাদের এই গত হাজার বছরের গ্লেনি ছিল, আমাদের হাজার বছরের কষ্ট ছিল, সংগ্রাম ছিল, কষ্ট ছিল। আপনি জানেন সেন আমলে কি হয়েছে, পাল আমলে কি হয়েছে, তারপরে মুঘল আমলেও যে আমরা ভালো ছিলাম তাও না। এই যে সময় বলা হতো শেরশাহর আমলে 1 টাকায় 8 মণ ধান পাওয়া যেত, চাল পাওয়া যেত, সে সময় মানুষ না খেয়ে মারা গেছে বাংলায়। তো সুতরাং এইগুলো আমরা জানি, আমাদের নির্যাতনগুলো আমরা জানি, যুগে যুগে আমাদের উপর নির্যাতন হয়েছে, যুগে যুগে বিভিন্ন মানুষ আমাদেরকে শাসন করেছে। এইগুলো থেকে সমস্ত কিছু শিক্ষা নিয়ে কিন্তু আমরা মনে করছিলাম যে বাংলাদেশ একটি সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু আমরা যেটি দেখলাম 1971 সালের পরপরই আমাদের রাষ্ট্রটি একরকম ব্যাহত হয়ে যায়, আমাদের গণতন্ত্রটি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। এরপরে ধীরে ধীরে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন চড়াই উতরাই হয়েছে আমাদের এই পুরো বাংলাদেশে। 53 বছরে যদি আপনি দেখেন, তার ভিতরে সেটার বাকশাল থেকে আবার বেরিয়ে এসে আমরা আবার গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করেছি, আবারও আমাদেরকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে এরশাদের আমলটা যদি আমরা দেখি, হ্যাঁ, সেখানে আবার আমাদেরকে একটি স্বৈরশাসনের ভিতর দিয়ে চলে যেতে হয়েছে। আবার 1991 সালে আপনি জানেন যে একটি গণতান্ত্রিক পরিবেশের সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা যে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনলেন। আবারও দেখা যাচ্ছে যে এই গণতন্ত্রের ভিতরে নানান ধরনের ষড়যন্ত্র ঢুকে গেছে। এইভাবে করতে 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 লাস্ট যে 15-16টি বছর বাংলাদেশের যে অসহনীয় একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, এইটির ভিতর থেকে আমাদের হঠাৎ করে যে মুক্তির স্বাদটি, এই গত জুলাই আগস্টের বিপ্লব আমাদেরকে অনেক বেশি আমাদেরকে কি বলা যায়, আমাদেরকে অনেক বেশি এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে এইবারের যে বিজয়টি এটি একটু ভিন্ন। আসবো আপনার কাছে আবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিজয়ের কথা আমাদের বিশেষ অনুষ্ঠান, স্ক্রিনে নাম্বার আছে, আমাদের দুজন অতিথি আমাদের সাথে আছেন। যারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চান, মন্তব্য করতে চান, অথবা কোনো বিষয় আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে সেটা করতে পারবেন, স্ক্রিনের নাম্বারে আমাদেরকে ফোন করবেন। খালিদ, একটি প্রশ্ন আমাদের কাছে সবসময় আসে, যেহেতু আমাদের এই মুক্তিযুদ্ধের সংগ্রামের মাধ্যমে যে বিজয়টা আমরা অর্জন করেছিলাম, সেখানে যেটা বলে স্বাধীনতার আমরা করেছি, কিন্তু আমাদের আরেকটা ছিল হচ্ছে মুক্তি। যে মুক্তির ক্ষেত্রে আমরা প্রথম থেকেই আমরা পিছনে পড়ে গেলাম। মুক্তির প্রথম সংগ্রামে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়াতে আমাদের এই সমস্যাটা হলো। কিন্তু 71-এর বিজয়ে আমাদেরকে সবচেয়ে বেশি যারা সহযোগিতা করেছিল, যে কোনো কারণেই করুক, আমাদের প্রতিবেশী দেশের এই 71 ডিসেম্বরের বিজয় নিয়ে যে তাদের যে মন্তব্য, বা তারা ইভেন একেবারে সর্বশেষ আমরা দেখেছি যে মন্তব্য, তার মানে কি এই বিজয় তাদের কাছে বা তাদের বয়ানে, তাদের ব্যাখ্যায় আর আমাদের মুক্তিযোদ্ধাদের সংগ্রামের ব্যাখ্যায় এই যে ডিফারেন্সটা কি আমাদেরকে এতদিন প্রতারিত করেছে এবং আরও করবে? হোয়াই ইজ দ্যাট? কেন এটা ঘটলো? জি, ধন্যবাদ সম্মানিত কামরুল ভাই এবং সহ আলোচক সিনিয়র সাংবাদিক জুবাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই 1971 সালে আমাদের এই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা আজকের অনুষ্ঠান থেকে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করি। একই সাথে 1971 সালের পরিক্রমায় এই 5 অগাস্ট 2024 সালের যারা আরেকবার এই স্বাধীনতার স্বাদকে নতুনভাবে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদেরকেও আমরা এই অনুষ্ঠান থেকে স্মরণ করি, তাদের জন্য দোয়া করি, এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উদ্রেক হয়েছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে 1971 সালের 6 ডিসেম্বর স্বাধীনতার একদম প্রাককালে, স্বাধীনতা অর্জনের প্রাককালে, বিজয়ের প্রাককালে, তখন পার্শ্ববর্তী রাষ্ট্র তারা আমাদেরকে সাহায্য করে। এইটা ইতিহাসের অংশ।
ঠিক একইভাবে যেটা আপনি বললেন যে আমরা যেভাবে আমাদের স্বাধীনতাকে উপভোগ করা বা দেখার সুযোগ পাই, ঠিক আরেকভাবে আরেকটা ন্যারেটিভ বা বয়ান তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে স্বাধীনতাটা এনে দিয়েছি। এই যে একটা পারস্পরিক দ্বিমুখিতা অথবা দুই রকমের বর্ণনা, এর মূল কারণ যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি ইতিহাসের আলোকে অথবা ফ্রম নিউট্রাল পার্সপেক্টিভ, তাহলে হচ্ছে যে ভারত এবং পাকিস্তান এই দুইটা রাষ্ট্র ঐতিহাসিকভাবে অন্তত 1947 সাল থেকে দুইটি পরস্পর বিরোধী অথবা শত্রু রাষ্ট্র হিসেবে আমরা জ্ঞান করতে পারি, এবং 1965 সালের যে যুদ্ধ সেটা এটাকে প্রমাণ করে আর কি। আমরা যদি আমাদের দিক থেকেও লক্ষ্য করি ইতিহাসের আয়নায়, তাহলে আমরা দেখব যে তৎকালীন সময়ে ভারতের একটি স্বার্থ ছিল, সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে যদি আমার শত্রু রাষ্ট্রকে আমি দ্বিখণ্ডিত করতে পারি অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারি, সেটা আমার একটি অর্জন হবে। এটা ইতিহাসের বর্ণনা আছে, এবং 1965 সালের যুদ্ধের যে ঘটনা বা যে ফলাফল, তার ভিত্তিতে এই আকাঙ্ক্ষাটা আরও বেশি আকারে প্রকাশ পায়। ঠিক একইভাবে আমাদের জায়গা থেকে আমরা, যেটা জুবায়ের ভাই খুব সুন্দরভাবে বর্ণনা করলেন, যে আমরা আসলে কখনো আমাদেরকে শাসন করিনি, উই ওয়ার রুলড বাই আদার্স ফ্রম ডিকেডস অ্যান্ড ফ্রম হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। আমরা আমাদেরকে শাসন করার সুযোগ পাইনি। এই কারণে অন্যদের দ্বারা শাসিত হওয়ার কারণে আমরা নিজেদেরকে শাসন করার যে একটা আকাঙ্ক্ষা, যে একটা ফলাফল, যে একটা সুখ অনুভব করা, এইটা আমরা কখনো পাইনি। এইটা যখন গ্লানি এবং বৈষম্য, যেটা জুবায়ের ভাই বললেন, সেইটা বছরের পর বছরে বৈষম্যের কারণে আমাদের ভিতরে একটা প্রকাশিত হয় যে আমরা আমাদেরকে শাসন করার জন্য আমাদের একটা আলাদা স্বাধীন সার্বভৌম দেশ প্রয়োজন। তো আমাদের প্রয়োজনটা ছিল আমাদের তাগিদে আমরা স্বাধীন হব, এবং প্রতিবেশী রাষ্ট্র তারা শেষ দিকে এসে আমাদেরকে প্রত্যক্ষ সহযোগিতা করেছে, এর আগে আমাদেরকে ট্রেনিং দিয়েছে এবং বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিয়েছে। এই যে দুইটা অবস্থা, এখন বর্তমান এই 24 জুলাইয়ের পরে, এই অগাস্টের জুলাইয়ের পরে এই বক্তব্যটা, এই ন্যারেটিভটা আসতে শুরু করেছে ইতিহাসের আলোকেই, যে তারা কি সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতার জন্য তারা এই সহযোগিতা করেছিল, না তারা তাদের প্রতিবেশী শত্রু রাষ্ট্র তাদেরকে দুর্বল করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছিল। এই প্রশ্নটা প্রকটভাবে এসেছে। দ্বিতীয় আরেকটা বিষয় আমি প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে যে 1971 সাল থেকেই এই পর্যন্ত যে প্রতিবেশী রাষ্ট্রের যে শাসক গোষ্ঠী, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, বিজেপি বলি কংগ্রেস বলি, তারা কিন্তু এইটাকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হিসেবে জ্ঞান করে এবং তারা প্রকাশ করে থাকে। এটা কখনোই তারা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ এইভাবে অথবা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান এইভাবে দেখে না, বরঞ্চ তারা দেখে এইটা তাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটা ঐতিহাসিক জয়, যেটা সর্বশেষ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনিও মেনশন করেছেন, অন্যান্য পলিটিক্যাল পার্টির নেতারা তারাও মেনশন করেছেন। এখান থেকে বোঝা যায় যে আমরা যেটা প্রকাশ করছি, যে সংশয়টা প্রকাশ করছি, সেটা হচ্ছে যে শত্রু রাষ্ট্রকে দুর্বল করার উদ্দেশ্যে মূলত তারা আমাদেরকে তখন সহযোগিতা করেছিল। অর্থাৎ আমরা যে আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রামে যে বাংলাদেশ পেয়েছি, আমাদের নরেন্দ্র মোদী হোক আর ইন্ডিয়ার বয়ানে তার কোনো অস্তিত্ব আসলেই নাই। এটাই আমরা না, কিন্তু এখানে একটা আমার মনে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনার কথার ভিতরে আমার পয়েন্টটা আসলো মাথায়, এটা যে শুধু ভারতের দিক থেকে তা কিন্তু নয়, পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু যুদ্ধটাকে পাকিস্তান বরং ভারত দেখানো হচ্ছে। রাইট, শুধু ভারতের পয়েন্ট অফ ভিউ, এটা পাকিস্তানের মধ্যে তাই। এবং শুধু সেটা নয়, আপনি যদি একটি জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন যে 1971 সালের 16 ডিসেম্বরে পাকিস্তান বাহিনী কিন্তু ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আপনি বলতে চাচ্ছেন যে জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল নিয়াজি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নিয়াজি, সেখানে কিন্তু তাদেরকে বলা হয়েছিল মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করার জন্য, সেটা কিন্তু তারা করেনি। তারা করেছে কার কাছে? যৌথ বাহিনীর কাছে। যৌথ বাহিনীর প্রধান হিসেবে জেনারেল অরোরা সেখানে উপস্থিত ছিলেন। এবং এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, এই পয়েন্টটা কিন্তু তারা বারবার সেটা পাকিস্তানও প্রচার করে, সেটা ভারতও প্রচার করে। এবং ভারত যে শুধু এখন প্রচার করছে তা কিন্তু না, আপনি যদি 1971 সালের পর থেকেই তারা এই ন্যারেটিভটা ধারাবাহিকভাবে তারা প্রচার করে। থ্যাংক ইউ ফর রেজিং দ্য পয়েন্ট। আমি আপনার কাছে আসবো এখন, সেটা হলো যে আমাদের এই 71-এর অর্জন, যেটা আমরা বারবার উল্লেখ করতে চাই, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, এই যে স্পিরিট, আমাদের যে স্পিরিট, এবং গত 15 বছর যে বয়ান আমাদের সামনে হাজির করা হয়েছে, যে বয়ানে আমরা 16 ডিসেম্বর উদযাপন করেছি, এই বছর আমাদেরকে কি নতুন বয়ানে আসলে 16 ডিসেম্বর যে কথা পয়েন্ট, যে নতুন ধারণায় মুক্তির নতুন সংগ্রামে
আমাদেরকে কি 16 ডিসেম্বর উদযাপন করা উচিত না? না, আসলে এটা আমি এটা শুনেন, বাংলাদেশের বিজয়, বাংলাদেশের এই 16 ডিসেম্বর, এই বিজয়টাকে আমি মনে করি না এটা নতুন কিছু নয়, এটা আমাদের পুরনোই, আমাদের পুরনো ধ্যান ধারণাতেই থাকতে হবে। বিজয় আমাদের বিজয়, নাম্বার 1। বাংলাদেশের 1971 সালের যুদ্ধটি আমার অস্তিত্ব। 71 সালের যুদ্ধ যদি না থাকতো আজকে গণ আন্দোলন থাকতো না। 71 সালের যুদ্ধ যদি না থাকতো বাংলাদেশ থাকতো না, গণতন্ত্র থাকতো না, কোনো কিছুই থাকতো না। সুতরাং আজকে আমরা যেগুলো আজকে আপনার আমাদের যে এত বড় গণ অভ্যুত্থান যেটি হয়েছে, গণ আন্দোলনের ফলে হয়েছে, কিন্তু এই গণ আন্দোলনটি কিন্তু আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক একটি প্রক্রিয়া। বাংলাদেশের যে সংবিধান আমার রাইটস, আমি আন্দোলন করতে পারি, আন্দোলন আমার অধিকার রয়েছে। ফ্যাসিস্ট সরকার হয়তো সেই অধিকার থেকে আমাদেরকে দীর্ঘদিন বঞ্চিত রেখেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু সময়ে সময়ে বিভিন্ন আন্দোলন আমরা করেছি, এমন যে করি নেই। আপনি 91 সালে কিন্তু আমরা স্বৈরশাসক এরশাদকে হটিয়েছি, সেটিও কিন্তু কম বড় আন্দোলন ছিল না, সেটিও কিন্তু একটা দীর্ঘ মেয়াদী দীর্ঘ পরিকল্পনা এবং সমস্ত রাজনৈতিক দল মিলে কিন্তু আমরা স্বৈরশাসক এরশাদকে হটাতে পেরেছি বাংলাদেশ থেকে। তো এইরকম এই যে বিষয়গুলো, অর্থাৎ আমাদের বাংলাদেশের আজকে বাংলাদেশ অর্থাৎ আমার অস্তিত্ব যেটি হচ্ছে 1971 সাল, এই বিজয় দিবস ছিল বলেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পেরেছি। সুতরাং বয়ানের দিক দিয়ে, যেমন মনে করেন আমি আপনাকে পয়েন্টটা উল্লেখ করতে চাইছি, বয়ানের দিক দিয়ে যে পয়েন্টটা আপনি উল্লেখ করলেন যে উচিত ছিল তখন মুক্তিযোদ্ধাদের কাছে মানে করা, যেটা হয় নাই, অর্থাৎ অরোরার কাছে আত্মসমর্পণ না করে যেটা উচিত ছিল সেটা হয় নাই, বা এইরকম যে সমস্ত বিষয় আছে যেগুলো আমাদের স্বাধীনতার ইতিহাসের, এই সমস্ত বিষয়ে আমরা একেবারে প্রশ্ন তোলা টোটালি বন্ধ করে দিয়েছিলাম, যে এই সমস্ত বিষয়ে কোনো প্রশ্নই তোলা যাবে না। তো এই সমস্ত বিষয়ের বয়ান বা এই সমস্ত বিষয়ের ঐতিহাসিক এই সমস্ত জিনিস তো আমাদের আলোচনায় থাকতে হবে। আমি একটা কথা বলি আপনাকে, দেখুন যে একটি দেশ কিন্তু আমি যেটা বলি আর কি, একটি দেশে কি থাকে, একটি দেশের কিন্তু সবচেয়ে বড় থাকে দেশপ্রেম। একটি দেশের সাধারণ মানুষের ভিতরে যদি দেশপ্রেমটা জাগ্রত না হয়, তাহলে কিন্তু আপনি কোনো কিছু সেটাকে হিসাব মেলাতে পারবেন না। আমরা 1971 সালের পরপরই আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক মানুষ, অনেক রাজনৈতিক দল ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু পরবর্তীতে বাংলাদেশের নানান ধরনের চড়াই উতরাই পার হতে হয়েছে। দেখুন, রাজনৈতিক দল যদি ব্যর্থ না হতো 1971 সালে, তাহলে কিন্তু আমাদের রাজনীতিক, আমাদের গণতন্ত্রের জন্য এই দীর্ঘ সংগ্রাম, 53 বছর একটা সংগ্রাম প্রয়োজন ছিল না, বা আজকে আমরা যে 5ই আগস্টের কথা বলছি, 5ই আগস্টের কথা প্রয়োজন ছিল না। তো সুতরাং এই যে বিভিন্ন সময়ে যে আমাদের গণতন্ত্রের যে ব্যাহত হয়েছে, এই জায়গাটি যদি আমরা চিহ্নিত করি, তাহলে চিহ্নিত করে দেখব যে এই জায়গাগুলোর ভিতরে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র সবসময় ছিল। এবং উনি যে কথাটি বলেছেন যে ভারত তার স্বার্থে সহযোগিতা করেছে, হ্যাঁ, পৃথিবীতে একটি দেশ দেখান যে সে নিঃস্বার্থভাবে কাজ করে? নো। কান্ট্রি টু কান্ট্রি যখনই G2G লেভেলে কাজ হয়, সবাই সবার স্বার্থ দেখে, কিন্তু যেটি হচ্ছে উইন উইন সিচুয়েশন কিনা। 1971 সালের ভারতের সাথে আমাদের যে 13 দিনের, ভারত বোধহয় সম্ভবত সব মিলে 13 দিন আমাদেরকে সহযোগিতা করেছে, প্রত্যক্ষ যুদ্ধের কথা বলছিলাম, হ্যাঁ, 13 দিনের যে যুদ্ধটি ভারতের সাথে মিলে 16 ডিসেম্বর পর্যন্ত, এই জায়গাটি আপনি যদি দেখেন, সেখানে কিন্তু উইন উইন সিচুয়েশন ছিল। ভারতের উইন ছিল, ভারত পাকিস্তানকে ভাঙতে পারছে, আমাদের উইন ছিল, আমরা বাংলাদেশ পাচ্ছি। সুতরাং এটা একটা উইন উইন সিচুয়েশন হতেই পারে। থ্যাংক ইউ। আমি যদি একটু অ্যাড করি ওনার আলোচনার সাথে, যেটা আপনি বললেন যে এই বছরের স্বাধীনতা বা বিজয় দিবস উদযাপন এবং বিগত বছরগুলোর উদযাপন, এর ভিতরে পার্থক্য বা কোনো বৈসাদৃশ্য আছে কিনা। আমরা বিগত 15-16 বছর যাবৎ দেখেছি যে বাংলাদেশ এটা হচ্ছে এক ব্যক্তির একটি দেশ অথবা একটা পরিবারের দেশ। এক ব্যক্তি হঠাৎ করে 1971 সালে এই দেশটি স্বাধীন করে দিয়েছেন এবং ওই পরিবারেরই শুধু দায়িত্ব আছে এবং তারাই হচ্ছে যোগ্য এই দেশটাকে শাসন করা। অথচ এর আগের যে 47 সালের একটা পট পরিবর্তন, বা আমরা যদি আরেকটু পিছনে যাই, 1757 সাল থেকে পর্যায়ক্রমে 1831 সালে বালাকোট, 1757 সাল, এরপরে সিপাহী বিদ্রোহ, এরপরে পর্যায়ক্রমে তিতুমিরের আন্দোলন, ফকিরদের বিদ্রোহ, এই যে পর্যায়ক্রমে একটি 1947 সাল, সেখান থেকে 71, এবং এর পর্যায়ক্রমে এই স্বাধীনতার যে অনেক ব্যক্তির, সেখানে অন্তত জাতীয় 4 নেতা, সোহরাওয়ার্দী বলি, শেরে বাংলা বলি, আরও যারা আছেন, ইভেন ভাসানী বলি, তাদের কোনো কার্যক্রম বা অবদানকে সম্পূর্ণ অস্বীকার করে শুধুমাত্র এক ব্যক্তি বা পরিবারের যে তোয়াজ করা হতো, সেইটা এবার, অর্থাৎ খালেদ যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে আমাদের এই বয়ানের মধ্যে যে বয়ান আমাদের ইতিহাসের, স্বাধীনতার
এবং এই বয়ান যেটা তৈরি হয়েছে আমাদের সামনে গত 15 বছর হোক বা তার আগে হোক, এর মধ্যে বড় ধরনের বয়ানের ন্যারেটিভসে প্রবলেম আছে। আমাদের এই সব জিনিস আমাদের আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা তো একটা ব্যক্তি কেন্দ্রিক তারা তৈরি করেছে, এটা একটা দল তৈরি করেছে। আমি তো গত আমার বয়স হওয়ার পর থেকে আমি যতদিন স্বাধীনতার উৎসব পালন করেছি আমি তো আমার মতোই করেছি, কিন্তু আমি সেটা বলছি এই জায়গাটা হচ্ছে, যেমন আমি যেটা বলি যে সারা বাংলাদেশের সাধারণ মানুষ তারা যে গত 16 বছর ধরে যে পাঠ দিল এই জনগণকে, যে এই পরিবার ছাড়া সম্ভব না, বাংলাদেশের স্বাধীনতা সম্ভব না, উনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, এবং এই গত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা, পলাতক হাসিনা পর্যন্ত বলেছেন যে আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, হ্যাঁ এটা আমার দেশ। বাট লাভ হলো কি? সারাদিন আপনি বিশাল বই তাদেরকে পড়াইলেন, কিন্তু আপনি পরীক্ষা দিতে যাইতেন যে সিলেবাস। এখানে বিষয়টা হচ্ছে যখন আপনি একটা ব্যক্তি বা পরিবার যখন ওন করবে, তখন বাকি যে নাগরিকরা আছে তারা ওই দেশপ্রেমের জায়গা থেকে নিজেদের রাষ্ট্র মনে করতে পারে না। এটাই হচ্ছে। একজন কলার আছেন আমাদের সাথে, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল হাসান সাহেব ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছেন? জি, আপনার দয়া ভালো আছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, আপনার তিনজনকে আমি একটু অ্যাটেনশন ড্র করতে চাই। জি বলেন, শুনছি আমরা। বাইরে ছিলাম, এখন এসে আমি একটু ঘুমাচ্ছি চেয়ারের মধ্যে, টিভি অন করে দেখেন আপনারা অনুষ্ঠান করতেছেন। জি জি, আমরা স্পেশাল অনুষ্ঠান করছি বিজয়ের কথা। বলেন, আপনার কথা আমরা শুনছি। বাঙালি জাতির দুর্ভাগ্য, বাংলাদেশিদের দুর্ভাগ্য, ইতিহাসটা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। জিয়াউর রহমান সাহেব ইউনিল্যাটারাল ডিসিশন করে এই হিংস্র হায়ানাকে বাংলাদেশে নিয়ে আসলেন এবং আওয়ামী লীগের মধ্যে একটা সন্ত্রাসী দলকে লাইসেন্স দিয়ে আবার পুনর্জীবন দিয়ে পলিটিক্যাল এরিনাতে আবার রেজিস্টার্ড করলেন। আর জাতীয় এত বড় হাই প্রাইস পেমেন্ট করতে হলো। আপনারা বলেন, বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, আনডিভাইডেড বেঙ্গলের মুসলমানের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, এবং যাদের জন্ম হওয়ার কারণে আজকের পাকিস্তান এবং বাংলাদেশ, সেই নওয়াব স্যার সলিমুল্লাহ শেরে বাংলা কোথায় গেলেন? তাদের নাম কেন হারিয়ে গেল? বেঙ্গল পার্টিশন প্ল্যানের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা কে দিয়েছিলেন? Bangladesh Assam came to exist as an independent sovereign state through the direct declaration of Lord Curzon from Akhtar Munjin al Dhaka in 1905, an execution of the Bengal partition plan that was adopted by Shere Bangla Eka Fazlul Haq and Nawab Sir Salimullah. এখন তো এই ন্যারেটিভস তৈরি করার সময় তো এখন আসছে, তাহলে কি মনে আপনার? আমার শেষ করতে দেন। এই স্বাধীনতা নষ্ট কারা করলো? এই আওয়ামী লীগের মুরব্বিয়ান, এই ওয়েস্ট বেঙ্গলের জমিদাররা, তারা বাকিংহাম প্যালেসে চলে আসলো। জর্জ দি ফিফথকে কনভিন্স করে নিয়ে গেল আপনার বেঙ্গল পার্টিশন প্ল্যান যদি কন্টিনিউ করে তাহলে ইট উইল ব্রেক ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ার। থ্যাংক ইউ মানিক ভাই। আর কোনো পয়েন্ট আছে আপনার? উই গট দ্য পয়েন্ট। আর হাফ মিনিট আমাকে দেন ভাই, প্লিজ। আর হাফ মিনিট একটু জি জি, সময় আছে, একটু কুইক বলেন। জি, আমি কুইক শেষ করছি। জর্জ দি ফিফথকে দিয়ে বেঙ্গল পার্টিশন প্ল্যান অ্যানাউন্সমেন্ট করালো দিল্লির দরবার হল থেকে। সলিমুল্লাহ ওয়াজ অ্যাসাসিনেটেড বাই ইনজেক্টিং সায়ানাইড। এরপরে চলে গেল আমাদের স্বাধীনতা। শেরে বাংলা সমস্ত অ্যাসেম্বলি কাঁপালেন ইন্ডিয়ার, ভারতবর্ষের, কিন্তু এই বেঙ্গল পার্টিশন প্ল্যান আর রিইনস্টেটেড করতে পারলেন না। তারপরে আসলো 1940, লাহোর রেজলিউশন ওয়াজ ড্রাফটেড বাই। না ভাই, আমরা তো ইতিহাস জানি, ইতিহাস জানি। থ্যাংক ইউ। আপনি আমার মনে উনার একটি কথা আমি একটু বলি, সেটি উনি যেটি বলেছেন যে জিয়াউর রহমান কেন তাদেরকে নিয়ে আসছেন। দেখুন, জিয়াউর রহমান কিন্তু চেয়েছিলেন যে বাংলাদেশে একটি গণতন্ত্র, যেই গণতন্ত্রের জন্য আসলে আমরা যুদ্ধ করেছি। সুতরাং কাকে যদি আপনি বিশ্বাস করেন, সে যদি বিশ্বাস ভঙ্গ করে, সেটা তো আপনার দোষ না। জি 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 জি, মানিক ভাই কি আছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এই বিজয়ের কথার অনুষ্ঠানে, সুপ্রিয় দর্শক মন্ডলী, স্ক্রিনে একটা নাম্বার আছে, অনেক দর্শক ফোন করছেন, আরও ফোন করবেন। আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসবো, আমাদের সাথেই থাকবেন।
দর্শক মণ্ডলী, ছোট্ট একটি বিরতির পর আমরা ফিরে আসলাম আমাদের এই বিজয়ের কথা স্পেশাল অনুষ্ঠান ইসলাম চ্যানেল বাংলার এই অনুষ্ঠানে। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, যারা টেলিভিশন খুলেছেন, আমাদের সামনে দুজন গেস্ট রয়েছেন। আমার ডাইনে রয়েছেন আপনাদের পরিচিত জুবায়ের বাবু, বিশিষ্ট সাংবাদিক, এবং বামে আছেন খালেদ ইয়াহিয়া। আমরা আলোচনা করছি এই বিজয়ের দিনে, বিজয়ের কথায়, বিজয়ের উৎসবে আমাদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান প্রজন্ম কি উদ্দেশ্যে আজকের এই বিজয় উৎসব উদযাপন করেছে সেই সব বিষয় নিয়ে। স্ক্রিনে নাম্বার আছে, আমাদের সাথে আপনারা কথা বলতে পারবেন, অথবা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন, কোনো বিষয়ে মন্তব্য থাকলে সেসব বিষয়ে আমাদের প্যানেল আপনাদের সামনে সেই সব বিষয় তুলে ধরবেন। জুবায়ের ভাই, এখন যে প্রজন্ম যারা আমাদের সামনে, আপনি উল্লেখ করলেন যে আগস্ট ঘটিয়েছে, জুলাই ঘটিয়েছে, এই প্রজন্মের সামনে এইরকম ছাত্র গণ অভ্যুত্থানের পরে বিজয়ের আকাঙ্ক্ষা আরও বেশি প্রখর হয়েছে, যেহেতু আমাদের যে প্রত্যাশা ছিল ৭১, সেই প্রত্যাশা আপনি নিজেও বর্ণনা করেছেন যে আমরা অর্জনের ক্ষেত্রে, মুক্তির ক্ষেত্রে বড়টাই ইয়ে করছি। এখন আমাদের আকাঙ্ক্ষাটা কি? এখন যে আমাদের প্রজন্ম এবং এই প্রজন্মের একজন দাবিদার আমরাও তো আমি তো মনে করি না শুধু যে নতুন প্রজন্ম তারাই শুধু এটা দাবিদার, এটা আসলে ছাত্র জনতার আন্দোলন। এবং আপনি জানেন যে কি পরিমাণ রিকশাওয়ালা নিহত হয়েছে, আপনি জানেন অনেক ঠেলাগাড়িওয়ালা নিহত হয়েছে, সাধারণ মানুষ নিহত হয়েছে, ছাত্র জনতা নিহত হয়েছে। তো সুতরাং এটা আসলে সবার মানে এটা এই আন্দোলনটা সবার আন্দোলন, এবং বাংলাদেশের মানে বলা যেতে পারে বাংলাদেশে 100% মানুষের আন্দোলন। এবং মানুষের প্রত্যাশাটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে স্পিরিট, যেটি 1971 সালে 16 ডিসেম্বরে আমরা যে কারণে আমরা এই যুদ্ধটি করেছি 9 মাস, এই যুদ্ধটির ফলে যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, এই বাংলাদেশ দেখাটাই হচ্ছে আমাদের স্পিরিট, এবং এইটাই সবাই চায়। আপনি যদি একটি জিনিস চিন্তা করে দেখেন, দেখুন রাতারাতি এই শুধু 24 আগস্ট 5 আগস্ট ঘটনাটা ঘটলো, সাথে সাথে রাতারাতি সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে, এটা আশা করা কিন্তু ভুল। কারণ এই যে বাংলাদেশের আজকের অরাজকতা, সেটি বাংলাদেশের দুর্নীতি বলেন, বাংলাদেশের সমস্ত কিছু, এটা কিন্তু দীর্ঘদিনের একটি ফসল, দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। আপনি দেখুন এই 1857 সাল থেকে যখন ব্রিটিশ রাজ যখন অ্যাডমিনিস্ট্রেশন চালু করেছে, তখন থেকে ঘুষ প্রথা চালু হয়েছিল এই উপমহাদেশে। তো সুতরাং এটি 100 বছরের একটি ঐতিহ্য আমাদের ঘুষ নেওয়া। তো আপনি রাতারাতি ঘুষ বন্ধ হয়ে যাবে, রাতারাতি সবকিছু বন্ধ হয়ে যাবে আমি আসছি পয়েন্টটাতে আসছি। তো সুতরাং যেটি হচ্ছে যে প্রথম যেই পয়েন্টটি, সেটি হচ্ছে যে গত 15-16 বছরে যারা বিভিন্নভাবে এই ক্ষেত্রটি তৈরি করছিল আন্দোলনের জন্যে, বিভিন্ন সংগ্রামের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, যে একটি গণতান্ত্রিক দেশ হবে বাংলাদেশ, একটি সঠিক গণতন্ত্র, একদম মানে যেটি সুস্থ গণতন্ত্র যাকে বলে, সুস্থ একটি গণতান্ত্রিক দেশ হবে, এবং পাশাপাশি গুড গভর্নেন্স। এই গুড গভর্নেন্স যদি কোনো সরকার বাংলাদেশে দিতে পারে, বাংলাদেশের মানুষকে দিতে পারে, তাইলে আমি মনে করি গুড গভর্নেন্সের কারণে আমরা ধীরে ধীরে আমরা সামাজিক বলি, মানে সাংস্কৃতিক বলি, কিংবা আমরা অর্থনৈতিক বলি, সমস্ত সূচকে আমরা ধীরে ধীরে আমাদের মানে কাঙ্ক্ষিত জায়গাতে আমরা পৌঁছে যাব। এটা কিন্তু একদিনে সম্ভব না, 2 দিনের সম্ভব না, সেটার জন্য কিন্তু একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে। এবং যেটি সংস্কার, বারবার যে শব্দটি আসছে সংস্কার, এই সংস্কারটিও কিন্তু দীর্ঘদিনের একটি প্রক্রিয়াতে। আপনার কাছে আবার খালিদ, আমরা জন আকাঙ্ক্ষার কথা বলছিলাম, প্রত্যাশার কথা বলছি, যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের কিন্তু পিছনে আমাদেরকে বারবারই তাকাতে হচ্ছে, যেহেতু আমাদের এই প্রত্যাশা 1971 সালের 16 ডিসেম্বর তৈরি হয়েছিল, যে ঐক্যবদ্ধ জাতির যে প্রত্যাশা নিয়ে মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতা এবং মুক্তি দুইটা কিন্তু ছিল, সেই মুক্তির ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি। এখন আমি গত 15 বছরের শুধুমাত্র যে অর্থনৈতিক রিপোর্ট যেটা আমাদের সামনে আসছে, এই সমস্ত সংস্কারের মধ্যে একটা, যেটা যে 15 বছরে 28 লাখ কোটি টাকা, বিশাল রিপোর্ট, কত পেজের রিপোর্ট, পাচার হয়েছে একটা দেশের অর্থনীতির। এই যে অবস্থা এখন, এই এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই আমরা যদি বিভিন্ন রকম যে কথা বারবার, যে ডেমোক্রেসির অংশ বলে কিচ্ছু মানে সেখানে ছিল না, এবং নির্বাচন দেখেছি আমরা, 3টি নির্বাচন, আয়নাঘর দেখেছি, তাই না, মানুষের অত্যাচার, বহু রকম কিছু দেখেছি। এখনকার এই যে 16 ডিসেম্বরের প্রত্যাশাতে, আমাদের এই বিজয়ের প্রত্যাশায় আমরা কি বাংলাদেশ চাই,
জি, ধন্যবাদ। আমি যদি একটু রিলেট করি, আমরা জানি যে 1971 সালে যুদ্ধের দুইটা প্রধান প্রেক্ষাপট ছিল। একটা হচ্ছে যে 70-এর ইলেকশনে নির্বাচিত হওয়ার পরেও নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করা, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা আন্ডারমাইন করা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে পশ্চিম পাকিস্তান কর্তৃক অর্থনৈতিক বৈষম্য। এই দুইটা প্রধান দাবিতে মূলত 1971 সালের যুদ্ধের যে ক্ষেত্র সেটা তৈরি হয়। ঠিক একইভাবে আমরা দেখলাম যে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত 3টা নির্বাচন হয়েছে, সেটাকে নির্বাচন আমরা বাংলা ভাষায় ভুয়া নির্বাচন বলে থাকি। ঠিক একইভাবে যে রিপোর্টটা আপনি পেশ করলেন যে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, অর্থাৎ 1971 সালের যুদ্ধের যে প্রেক্ষাপট এবং বর্তমান জুলাই অগাস্টের যে আন্দোলনের প্রেক্ষাপট, দুইটার ভিতরে একটা সিমিলারিটি পাওয়া যায়। এখন বিষয় হচ্ছে যে এই যে আমরা আরো বেশি আর কি অনেক বেশি অত্যাচার, যে পরিমাণ অত্যাচার, যে পরিমাণ গুম খুন রাহাজানি ছিনতাই, মানে লুটতরাজ, এক্স্যাক্টলি। এবং আমরা যদি আরেকটু আগাই তাহলে দেখবো যে আমরা হয়তো 72 থেকে 75 3 বছরের একটা শাসন আমল দেখেছি, আর এখানে আমরা দেখলাম 9 থেকে 24 একটা দীর্ঘ সময়। এবং এইটা এখানে দেখা গেল যে ফ্যাসিবাদ বলতে একটা নতুন ধারণা, সেটা এখানে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের কি প্রত্যাশা এই বিপ্লবের পরে, অথবা নতুনভাবে আমরা যে আজকে বিজয় দিবস পালন করছি সেখানে আমাদের প্রত্যাশাটা কি? প্রথম প্রত্যাশাটা জুবাইর ভাই একটু মেনশন করেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষত যুবক শ্রেণী যারা এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, তাদের প্রধান দাবি হচ্ছে আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে, একটা মর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর সামনে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এই মর্যাদাশীল জাতি হিসেবে কি? আমরা নাগরিক হিসেবে উন্নত পর্যায়ের হব। আমরা শুধু দেশের ভিতরে না, আমরা রিজিওনাল, আন্তর্জাতিক, গ্লোবাল যে ক্ষেত্র আছে, যে কম্পিটিশন আছে, সেইখানে আমরা নিজেদেরকে কম্পিট করব। আমরা সাউথ এশিয়ান পার্সপেক্টিভ অথবা সার্কের এই যে রিজিয়ন, এইখানে আমরা নেতৃত্ব দিব, আমরা বিশ্ব পর্যায়ে নেতৃত্ব দিব, এবং একটা উন্নতশীল, মর্যাদাবান, স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে আমরা পৃথিবীর সাথে মর্যাদাবান একটা জাতি হিসেবে নিজেদেরকে তৈরি করব। সেই ক্ষেত্রে অনেকগুলো কাজ আছে। তার ভিতরে একটা হচ্ছে যে, যেটা খুব গুরুত্ব সহকারে বললেন জুবাইর ভাই, সেটা হচ্ছে যে গুড গভর্নেন্স। আমরা যদি সুশাসন সুনিশ্চিত করতে চাই তাহলে দেশের অন্তত 60 থেকে 70% সমস্যা অটোমেটিকভাবে এটা সলভ হয়ে যাবে, ডেমোক্রেসির মাধ্যমে তৈরি হবে। আরেকটা হচ্ছে রুল অফ ল, আইনের দৃষ্টিতে বা আইনের সামনে সকলেই সমান থাকবে। সেখানে এই দুইটা বিষয় নিশ্চিত করার জন্য আরও অনেকগুলো কাজ আছে, যেমন কনস্টিটিউশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা, নির্বাচন কমিশন, তারপরে হচ্ছে দুর্নীতি দমন কমিশন, এরকম করে যে কনস্টিটিউশনাল যে পোস্টগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা, শক্তিশালী করা। এবং ঠিক একইভাবে মানুষের ভিতরে, জনগণের ভিতরে এক ধরনের একটা আশা তৈরি করা যে আমরাও মর্যাদাবান জাতি হিসেবে পৃথিবীর অন্যান্য জাতির সাথেও আমরা কম্পিট করতে পারি, আমরা নিজেদেরকে মর্যাদাবান হিসেবে তৈরি করতে পারি। এই একটা আকাঙ্ক্ষা কিন্তু মানুষের ভিতরে তৈরি হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে জনগণ কিন্তু দেখবেন যে এই 5ই অগস্টের পরে কথার যে ন্যারেটিভ সেটা পরিবর্তন হয়েছে, এবং দেশকে যে ওন করা, এই দেশের আমিও একজন অংশীদার, এই দেশের মালিক মূলত জনগণ, এই যে একটা ভাবনা বা এইটা যে একটা বোঝার মতো বা এটাকে ওন করার মতো একটা মানসিক অবস্থা, সেটা কিন্তু তৈরি হয়েছে। যুবক শ্রেণী, ছাত্র জনতা, ইভেন যারা বয়স্ক আছে, তারাও কিন্তু এই কথাটা বলছে যে এই দেশ তৈরিতে তো আমারও একটা অবদান ছিল, সুতরাং এই দেশ জন্য সামনের দিকে যাই, আমার জীবন, আমার রক্তও যদি দেয়া লাগে সেটা আমি দিতে প্রস্তুত আছি, কিন্তু এই দেশটার জন্য একটা মর্যাদাবান রাষ্ট্র হিসেবে পৃথিবীতে তৈরি হয়। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইসলাম চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান বিজয়ের কথা দেখছেন। আমাদের স্ক্রিনে নাম্বার আছে, আপনারা আপনাদের সঙ্গে কথা বলতে পারেন ওই নাম্বারে ফোন করে। জুবাইর ভাই, জি, আপনার কাছে কি মনে হয় যে এই যে আমাদের গত বিপ্লবের, অর্থাৎ আমি জুলাই আগস্ট বিপ্লবের পরে, আপনি কি মনে করেন যে আমরা যে বারবার যে হোঁচট খেয়েছি, আপনি কেস বলেছেন বারবার হোঁচট খেয়েছি, এবং এটাকে কারেক্টলি বলেছেন যে আমরা 75-এ, আমরা 91-তে বারবার হোঁচট খেয়েছি, আপনি কি মনে করেন যে আমাদের জনগণ বা আমাদের জাতি আমরা বুঝতে পেরেছি এবং আমাদের আগামী দিনের পথটা মানে সুগম হবে, নাকি আবারও আমরা হোঁচট খেতে থাকবো? এত সহজ হবে না, এত সহজ হবে না, এটা আমার ব্যক্তিগত একদম অভিমত। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি দেখুন, আপনি একটা জিনিস বুঝতে হবে যে আমার দেশের জনগণ কারা। বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষের আইকিউ লেভেল, গড় আইকিউ লেভেল হচ্ছে 70 থেকে 80 গড় আইকিউ লেভেল, ওয়ারেজ ইউরোপের আইকিউ লেভেল 100+। তো আকাশ পাতাল পার্থক্য রয়েছে এখানে। সাধারণ মানুষের আমরা অনেক বেশি আইকিউ লেভেল আমাদের কম। তো এইরকম একটি আইকিউ লেভেলের দেশে আপনি চট করে সমস্ত কিছু আত্মমর্যাদা সম্পন্ন জাতি তৈরি করে ফেলবেন তা না।
কিন্তু এটা সম্ভাবনার তৈরি জায়গাটা না, আছে। এটা তৈরি করতে গেলে জি। আপনাকে কতগুলো ফান্ডামেন্টাল কতগুলো জায়গাতে আপনার আসতে হবে, পরিবর্তন আনতে হবে। পরিবর্তন না, আপনাকে আসতে হবে, মানে আপনাকে মানসিকভাবে ঠিক আসতে হবে। জি। যেমন সবার আগে দেশ, এই জায়গাটাতে প্রত্যেকটা মানুষকে আসতে হবে যে সবার আগে দেশ না, অনেক সময় অনেকের কাছে ভারত বাংলাদেশের আগে, মানে এই মেন্টাল অনেকের কাছে ভারত বাংলাদেশের আগে, অনেকের কাছে পাকিস্তান বাংলাদেশের আগে। সুতরাং এই দুইটা জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যে বাংলাদেশ সবার আগে, ভারতও না পাকিস্তানও না। সুতরাং এটি একটি বাংলাদেশ সেন্ট্রিক, হ্যাঁ, মানে আমার দেশটাকে আগে আনতে হবে, যেটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ভেরি গুরুত্বপূর্ণ। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের এই জাতিকে আমাদের আইকিউ লেভেল আমি যেটা আগে বলেছি যে 70 থেকে 80 একটা আইকিউ লেভেলের দেশের জাতি, এইটাকে তাদেরকে কিভাবে ইমপ্রুভ করা যায়, আপগ্রেড করা যায়। তাহলে কি শিক্ষা ব্যবস্থা আমাদের একদম ফান্ডামেন্টাল যে বিষয়টা, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাকে শিক্ষা ব্যবস্থায় আমাকে যেতেই হবে একদম মানে নার্স লেভেল, নতুন একদম প্রাইমারি লেভেল থেকে আমাকে নতুন করে শিক্ষা ব্যবস্থা আমাকে গড়ে তুলতে হবে পুরো জাতি, আধুনিক বর্তমান দুনিয়ার চাহিদা। 3 নম্বর হচ্ছে পাশাপাশি এই জাতিটাকে যদি আপনি সত্যিকার অর্থে যে উনি যেটা বললেন যে সারা ওয়ার্ল্ডে আমরা রাজ করার মতো তৈরি করতে চাই, তাহলে স্কিল লেভেল, এই জাতীয় স্কিল লেভেল তৈরি করতে হবে। ঠিক আছে, যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে আজকে শত বছর উপরে হয়ে গেছে মাদ্রাসার বয়স। মাদ্রাসায় সেখানে আরবি পড়ানো হয়, সেখানে আপনার কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, কোরআন মুখস্থ করানো হয়, কিন্তু আরবি ভাষা শেখানো হয় না। কয়েকটা লোক মাদ্রাসাতে আরবি ভাষা শিখে আরবির উপরে না, আমি বলছি আপনাকে কেন। দেখুন, আজকে যদি মাদ্রাসা, হাজার মাদ্রাসা রয়েছে বাংলাদেশে, আজকে যদি মাদ্রাসাতে যদি আমরা আরবি ভাষা শিক্ষা দিতে পারতাম, প্রত্যেকটা মাদ্রাসা ছাত্র যদি খুবই সুন্দর আরবি বলতে পারতো, তাহলে আজকে আমাদের যে লক্ষ লোক, প্রায় 60 থেকে 70 লক্ষ লোক আমাদের এই শুধু মিডল ইস্টে কাজ করে, এই লোকগুলো কিন্তু আজকে ভালো অবস্থানে সেখানে থাকতে পারতো, তারা চাকরি করতে পারতো, তাদের সাথে কথা কমিউনিকেট করতে পারতো, এবং তারা বাংলাদেশের জন্য অনেক বেশি টাকা আর্ন করতে পারতো, এবং তাদের মর্যাদা অনেক বৃদ্ধি পেত সেখানে। আজকে যারা, যেমন ধরেন আমরা ইংল্যান্ডে যারা আসছে, আমরা যারা ইংলিশ জানি না, একটা সাদাকে আমাকে সেই মর্যাদা দিচ্ছে, কিন্তু আবার যারা একটু ভালো ইংলিশ জানে, তাদের সাথে ভালো কথা বলি, সে কিন্তু আমাকে কিন্তু অনেক বেশি মর্যাদা দিচ্ছে। তো এই যে জায়গাগুলো, অর্থাৎ প্রতিটা জায়গায় কিন্তু আমাদের সুনির্দিষ্টভাবে কতগুলো জায়গা আছে, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা আরও কিছু বিষয়, খালেদ যেমন উল্লেখ করলাম যে শিক্ষার ব্যবস্থার কথা বলেছেন, যে শিক্ষা ব্যবস্থা আমাদের মৌলিক যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি, এবং এটা আমরা বহুবার কিন্তু এগুলো উল্লেখ করেছি, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আমাদের গত 15 বছর আমরা জানি কি হয়েছে। অতএব নতুন এখন যারা দেশ পরিচালনা করেছেন, এই সব বিষয় যে মডার্ন শিক্ষা ব্যবস্থা, সেটা মাদ্রাসার শিক্ষা, আমাদের এডুকেশন তো বাইফার্কেটেড, ঠিক আছে না, মাদ্রাসা এবং স্কুল রয়ে গেছে, সেটা তো অন্য ইস্যু। তো অন্যান্য যেসব ক্ষেত্রে যে আমাদের পুরো জাতির যে আমরা বলে থাকি যে তার ন্যারেটিভ, যেটা আমরা আলোচনা করতেছি, যে ঐক্যবদ্ধভাবে যে জাতি এই 16ই ডিসেম্বর 1971 জন্ম নিয়েছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে জন্ম নিয়েছিল, সেই আকাঙ্ক্ষার পথে আরও কি বিষয় বর্তমান আমাদের যারা আছেন, যেমন গুড গভর্নেন্সের কথা আনছি আমরা, ডেমোক্রেসির কথা আনছি আমরা, স্কিলের কথা আনছি আমরা, আরও কোন বিষয় আছে যেগুলোকে আমাদেরকে চিন্তা করা উচিত এবং প্র্যাকটিস করা উচিত এবং সামনে আনা উচিত। জি, আমি জুবায়ের ভাইয়ের সাথে সহ আলোচক ওনার সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাতে আরবি ভাষা এটা শিক্ষা দেওয়া হয়, এবং ভালো মানে ওটা ওই মানের না, এটা ভালো মানের আরবি শিক্ষা দেওয়া হয়। কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, এবং আমাদের ওখান থেকে শিক্ষিত যারা, তারা বাহিরের প্রচুর বিভিন্ন জায়গায় সম্মানের সাথে কাজ করছেন। এইটা আরবি শিক্ষা হয়তো, যেহেতু একটা ক্লাসে 100 জন থাকে, হয়তো সবাই আরবিতে ফ্লুয়েন্ট না, তারপরেও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যারাবিক অনেক মাদ্রাসাতে আছে। আরেকটা হচ্ছে যারা মিডল ইস্টে যান বিভিন্ন হয়তো এই শ্রমিক হিসাবে অথবা লেবার সেক্টরে, তাদের অধিকাংশই কিন্তু মাদ্রাসাতে শিক্ষা ওই গ্রহণ করার সুযোগ হয়তো অনেকের হয় না। ওই কারণে অ্যারাবিক যে স্পিকিং স্কিলটা, ওইটা হয়তো ওনারা ওইভাবে অর্জন করতে পারে না। আমি পয়েন্টটা একটু ক্লারিফাই করি, ওর পয়েন্টটা কোথায় মানে কারেক্টের, অত মাদ্রাসা এডুকেশনের কথা আমি বলেছেন, আমি বলি আপনাকে, মানে তোমাকে, যেটা হচ্ছে যে মিডল ইস্টে যারা যায়, আমরা জানি যে ওখানকার ইনস্ট্রাকশন হচ্ছে অ্যারাবিক, যার কারণে দেখা যাচ্ছে কম্পেয়ার করে যে ইভেন ইন্ডিয়া থেকে যারা যাচ্ছে আর বাংলাদেশ থেকে যারা যাচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান থেকে তাদের জনশক্তিকে
ওই যে আরবিক স্পিকিং ইত্যাদি ইত্যাদি এমনভাবে শিখিয়েছে যে ওখানে গিয়ে আমাদের যারা শ্রমিক ভাষা শিক্ষাটা, অথচ তারা ভাষা শিক্ষার কারণে তারা মিড লেভেল ম্যানেজার হয়ে গেছে, এগিয়ে যাচ্ছে বেতন পাচ্ছে। জোয়ার ভাই ইজ কারেক্ট, উনি একদম অ্যাবসলিউট রাইট। সেটা হচ্ছে যে শুধুমাত্র ভাষার ক্ষেত্রে না, সামান্যতম স্কিলের জন্য আমি একটা উদাহরণ দিলাম, এটা 3 মাসের একটা সামান্য কোর্স হতে পারে, ল্যাঙ্গুয়েজ হতে পারে, স্কিল হতে পারে, সামান্য কম্পিউটারের নলেজ হতে পারে। এই সামান্য স্কিলের না থাকার কারণে স্যালারির যে ভারসাম্য বা তারতম্য, অনেক পার্থক্য। অর্থাৎ আমাদের লোকেরা ওখানে যায় অনেকটা দাস হিসেবে, আনস্কিল হিসেবে, আর তাদেরকে ক্যাটাগরিক্যালি ফেলা হয় যে এই স্কিল, যেহেতু তারা 3 মাসের আরবিক কোর্স করে আসছে। আরো কি পয়েন্ট আমরা হিট করে, যেটা হচ্ছে যে এই স্বাধীনতা বা যেটা আমরা বলি যে অগাস্টের বিপ্লবের পরে সাধারণ মানুষের ভিতরে, সকলের ভিতরে একটা প্রত্যাশা জন্মেছে যে এই দেশটা হচ্ছে আমার। মানুষ কখন তার জীবন দেয়? জীবনটা দেয় হচ্ছে যে সে যখন নিজের থেকে তার দেশকে বড় করে দেখে, তখন সে নিজেকে তুচ্ছ মনে করে এবং দেশকে বড় মনে করে, তখন সে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হয়, এবং সেটাই হয়েছে আর কি। এখন হচ্ছে এই যে অ্যাসপিরেশন, এই অ্যাসপিরেশনের জায়গা থেকে কোন কোন জায়গায় বেশি ফোকাস করা দরকার, রাইটলি মেনশন করেছেন যে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে পজিটিভ বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের যারা মানুষ আছেন এরা অনেক স্কিল এবং খুব দ্রুত এনারা ক্যাচ করতে পারেন। এবং আমরা দেখি, প্রতিদিনই রিপোর্ট দেখি যে গ্লোবাল যে কম্পিটিশনগুলো হয়, আমাদের বাংলাদেশের ছাত্ররাই এখানে এসে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করছেন, ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন, রিসার্চে ভালো সুনাম অর্জন করছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের স্কিল আছে, এটা যদি একটু নার্চার করা যায় সিস্টেমেটিক ওয়েতে, তাহলে ভালো করার অনেক সুযোগ আছে। শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে বিশাল লেবার মার্কেট অথবা জনসংখ্যা, আমরা 8ম বৃহত্তম জনসংখ্যার দিক থেকে দেশ। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 1 কোটির মানুষ নেই, এবং আমরা যদি দেখি যে প্রায় অর্ধেকের বেশি রাষ্ট্র যেখানে 1 কোটিরও মানুষ নেই আর কি। সেই ক্ষেত্রে এই যে বিশাল একটা জনসংখ্যা, এটাকে যদি আমরা জনসম্পদে পূরণ করতে পারি, বিভিন্ন পার্টিকুলার সেক্টরে যদি আমরা ট্রেনিং দিয়ে, স্কিল দিয়ে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এখন যে রেমিটেন্স যেটা বাহির থেকে আসে, রেমিটেন্স অবশ্যই আমাদের একটা অন্যতম মানে গুরুত্বপূর্ণ ইনকাম সোর্স, সেটাকে আরও আমরা নার্চার করে আরও বেশি রেমিটেন্স আমরা আনতে পারি। তবে অবশ্যই শুধুমাত্র রেমিটেন্স আমাদের উদ্দেশ্য থাকবে না, বরঞ্চ এই জনশক্তিকে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি স্কিল দিয়ে, শিক্ষা দিয়ে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে হচ্ছে শ্রমটা খুবই সস্তা। এই কারণে বহির্বিশ্ব থেকে যে যদি আমরা বেশি ইনভেস্টমেন্ট আনতে পারি এবং সেইটাকে আমাদের দেশের অর্থনীতির জন্য প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগিয়ে সেটা যদি আবার রিটার্ন করতে পারি, বেশি এক্সপোর্ট করতে পারি, তাহলে এইটা বোধহয় আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। সর্বশেষ বিষয় হচ্ছে যেটা জোবায়ের ভাই মেনশন করলেন, যে একটা মর্যাদাবান আত্মনির্ভরশীল জাতি হিসেবে তৈরি করার জন্য বেশ কয়েকটা ক্ষেত্রে আমরা প্রতিবেশী অথবা অন্য রাষ্ট্রের উপরে সম্পূর্ণ নির্ভরশীল। ফর এক্সাম্পল, আমাদের দেশে মেডিকেল সেক্টর, আমরা মনেই করে থাকি যে মেডিকেলের জন্য, ট্রিটমেন্টের জন্য আমাদেরকে থাইল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া, অন্যান্য দেশে যেতে হবে। আমরা যদি আমাদের দেশের সিস্টেমটাকে ডেভেলপ করি, তাহলে অন্য দেশের উপরে যে নির্ভরশীলতা, যেটা আমরা আমাদেরকে দিয়ে পূরণ করতে পারি, এইসব ক্ষেত্রে আমাদেরকে বেশি ফোকাস করা দরকার। থ্যাংক ইউ। আমরা শেষের দিকে চলে আসছি। আমার আরেকটা পয়েন্টে যেটা আমরা মানে তুমি উল্লেখ করলে, সেটি হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লব যেটা ঘটতে যাচ্ছে দুনিয়াতে, যেটার এক্সাম্পল আমরা বলি যে চায়নার শিল্প বিপ্লব যেটা ঘটেছে, এই বিপ্লব ঘটার যে সমস্ত প্রমিজিং কান্ট্রি, অর্থাৎ চিপ লেবার, এবং তার মাধ্যমে আমরা দু একটা তো সফলতা অর্জন করেছি, যেমন গার্মেন্টস অর্জন করেছি, কিন্তু এরকম বহু ক্ষেত্রে এই চতুর্থ শিল্প বিপ্লবের সফলতার সম্ভাবনাময় দেশ কিন্তু বাংলাদেশ, এবং এটি 7ম সম্ভাবনাময় দেশ পৃথিবীর মধ্যে যে এই শিল্পে তারা এগিয়ে যেতে পারবে। এবং এইটা একটা বিরাট রিপোর্ট পাবলিশ হয়েছে খুব রিসেন্টলি, যে এখানে 7ম বা 8ম সম্ভাবনাময় দেশে চতুর্থ শিল্প বিপ্লবের, যেটা একটু আমরা বর্ণনা করলাম। সার্বিকভাবে যদি আমরা মনে করি যে এই দেশের যে উন্নতি, অর্থাৎ এই দেশের আমরা যে ঐক্যবদ্ধ স্পিরিটের কথা বলছি, আমাদের 71 যখন আমরা ইয়ের কথা বলি না, দুবার উল্লেখ করেছেন, তুমি উল্লেখ করেছো, এর কিছু স্পিরিট রয়ে গেছে, তাই না? যে এই স্পিরিট কি 71 বিজয় দিবসের 16 ডিসেম্বর স্পিরিট কি? একটা হচ্ছে ঐক্যবদ্ধ একটা জাতি, 1 নম্বর স্পিরিট। 2 নম্বর হচ্ছে সেই জাতির একটা আশা আকাঙ্ক্ষার ব্যাপারে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেটা যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে। এরকম অনেকগুলো জিনিস রয়ে গেছে, যেটা আমরা স্পিরিট যদি বলি, যেটা হচ্ছে 71 স্পিরিট, এটা হচ্ছে 16 ডিসেম্বর স্পিরিট। এই স্পিরিটটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। যে আমাদের যেমন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে, যেটা আমি, যে আমাদেরকে ইতিহাস বলা হয়, যে আমরা ইতিহাস লিখি, আমাদের ন্যারেটিভ লিখি, একটা হচ্ছে পাকিস্তান সেন্ট্রিক, আর একটা হচ্ছে ইন্ডিয়া সেন্ট্রিক,
বাংলাদেশ বাংলাদেশ সেন্ট্রিক, এটা ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট। আমি এই কথাই বললাম যে আমাদেরকে ওই জায়গাটা থেকে আসতে হবে, ওই জায়গাটা যে এই দেশটা আমাদের, এই জায়গাটাতে আমাদেরকে, এই দেশটা আমাদের, এবং এই দেশটা আমাদের ভাষায় সেই দেশ যেখানে বাঙালি মুসলমানদের মেইন প্রাধান্য রয়েছে, যেখানে অন্যান্য জাতি গোষ্ঠী, আমরা যে মাইনরিটিস বলি, এখানে মাইনরিটিস বলি না। এখানে দেখুন, এখানে এই যে এতক্ষণ আমরা আলোচনা করেছি, একবারও কিন্তু আমরা অন্য কিছু ভাবি নাই। খেয়াল করে দেখি, আমরা কিন্তু বলেছি যে আমরা, আমাদের দেশ, সবার দেশ। এখানে কিন্তু একবারও ধর্মের কথা বলিনি, আমরা একবারও বর্ণের কথা বলিনি, একবার, কারণ এটি হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য। সুতরাং এই জায়গাটাতে যদি আমরা এক না থাকতে পারি, তাহলে তো বাংলাদেশের ডেভেলপমেন্ট কোনোভাবেই সম্ভব না। থ্যাংক ইউ জুবাইর। আমরা চলে আসতেছি একদম আমাদের অনুষ্ঠানের শেষে। খালিদ, লাস্ট 1 মিনিট আমরা যে আলোচনা করলাম আমাদের যে বিজয়ের কথা অনুষ্ঠানে, এই বিজয়ের স্পিরিট ইত্যাদি ইত্যাদি, লাস্ট 1 মিনিট এটার অনুভূতি, যে আমরা কি আসলে অনুভূতি হচ্ছে, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে অবশ্যই নিজেদেরকে মর্যাদাশীল ব্যক্তি হিসেবে, জাতি হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপিত হতে চাই। অনেক দিক থেকে, অনেক দেশ থেকে আমরা অনেকগুলো দিক থেকে অনন্য। যেমন আমাদের দেশে ভাষাগত তেমন কোনো সমস্যা নেই, জাতিগত দ্বন্দ্ব নেই, বর্ণগত কোনো পার্থক্য নেই, সাম্প্রদায়িক বা ধর্মীয় হিসাবে তেমন কোনো বিভেদ নেই, বরঞ্চ সব ধর্মের মানুষ আমরা একসাথে মিলেমিশে এখানে বসবাস করি। ইউনিক একটা এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ। এখানকার মানুষের চাহিদাও কিন্তু খুব সামান্য, অল্পতে আমরা তুষ্ট হই। এমন সুন্দর একটা জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়া খুবই সহজ। আমরা আশা করি যে বাংলাদেশ দ্রুতই ধীরে ধীরে একটা আত্মমর্যাদাশীল এবং উন্নতশীল জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। আপনার প্রত্যাশা কি এই বাংলাদেশকে নিয়ে? একটাই, সেটা হচ্ছে আমি সবসময় বলি যে আমি আসলে একজন বাংলাদেশের মানুষ হতে চাই, সবসময় বাংলাদেশই থাকতে চাই। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি আমার, এই জায়গাটাতে আমি থাকতে চাই। আমি বাংলাদেশের পরে আমি অন্য দেশ নিয়ে ভাববো, অন্য জাতি নিয়ে ভাববো, অন্য সমস্যা নিয়ে ভাববো। আগে আমার সমস্যা, আমার জাতি, আমার দেশ। সুতরাং এই জায়গাটাতে আমরা থাকতে চাই। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে আসছি। বিজয়ের কথার এই স্পেশাল অনুষ্ঠানে আগামীর যে বাংলাদেশের প্রত্যাশা আমি আপনি সবাই করি, আমাদের অনুষ্ঠান আপনারা ফেসবুকে দেখতে পারবেন। কোনো কমেন্টস থাকলে, কোনো মন্তব্য থাকলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এবং আগামী দিনের একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশের প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।